নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ঘোষ। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে 1956 খ্রিস্টাব্দের সুয়েজ সংকট কি। বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনটি এসে থাকে বা এখান থেকে বিশেষ করে বেশ কয়েকটি প্রশ্ন আসে এবং বর্তমান পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হিসাবে আলোচিত হয়। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের একটু সুয়েজ খালের অবস্থানটা দেখিয়ে দেওয়া বিশেষ প্রয়োজন। প্লিজ আপনারা আসুন, আমি সুয়েজ খালের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে ভূমধ্যসাগর। ঠিক ভূমধ্যসাগরের একদম নিচেতে আছে মিশর নামে একটি দেশ। এই মিশর দেশটির মাঝখান দিয়ে বয়ে চলেছে আপনার সুয়েজ খাল। মিশর দেশের ঠিক এই অংশ থেকে এই অংশটি হচ্ছে সুয়েজ খাল। এটা আপনার লোহিত সাগর, এটা ভূমধ্যসাগর। অর্থাৎ ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝখান অংশটা মিশর দেশের বুক চিরে একটা খাল খনন করা হয়েছিল। সেটি হচ্ছে 1859 সালে এই খালটি খনন করা শুরু হয় এবং এই খাল দিয়ে আপনার 1859 সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। তো তার আগেও আমি দু একটি কথা বলে দিই যে সুয়েজ খাল কেন। ঠিক ভারতবর্ষের অবস্থানটা হচ্ছে এমনতর জায়গাতে। একটা সময় ছিল ভারত থেকে ইংল্যান্ড বা ইউরোপে যেতে গেলে জলপথ দিয়ে যেতে হতো এবং সেটা অনেকটা বেশি সময় লেগে যেত। যার ফলে আমরা দেখতে পাচ্ছি 1859 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স এদের সহযোগিতায় মিশর দেশের মাঝখান দিয়ে সুয়েজ খাল খনন করা হয়েছিল, যার ফলে এই দূরত্ব অনেকটাই হ্রাস পেয়েছিল, কমে গিয়েছিল। তো বন্ধুরা, আজকে আমরা একটু দেখে নিচ্ছি। এই মিশর দেশের নিচে আছে সুদান, এ পাশে আছে প্যালেস্তাইন, এখানে আছে জর্ডান, এখানে সৌদি আরব, এখানে ইয়েমেন, এখানে ওমান, এদিকে আপনার ইরাক, ইরান, সিরিয়া। তো আমরা মূল আলোচনাতে এবারে প্রবেশ করি। সালটি হচ্ছে 1956। 1956 খ্রিস্টাব্দে মিশর দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন এক যোদ্ধা আর্মি অফিসার, যার নাম গামাল আবদেল আবেদিন নাসের। নাসের মিশরের রাষ্ট্রপতি হবার পরেই তিনি মিশরের আর্থসামাজিক উন্নতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিল্প, কৃষি প্রভৃতি কিছুর উন্নয়নের জন্য তারা একটি প্রকল্প গ্রহণ করে, যে প্রকল্পটির নাম হচ্ছে আসওয়ান ড্যাম প্রজেক্ট বা আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প। এটি মিশরের সেই বিখ্যাত নীলনদ নদীর উপরেই এই বাঁধ নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছিল এবং শিক্ষার্থীরা এই বাঁধ নির্মাণ করার জন্য মিশর সরকার স্থির করেছিল প্রায় 1400 কোটি পাউন্ড টাকার খরচ হবে। তারা অনুমান করেছিল বা তারা একটা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করেছিল। তো এই বিপুল পরিমাণ টাকা সেই সময় মিশরের মতো এক উন্নয়নশীল দেশের কাছে বা মধ্যপ্রাচ্যের একটি কান্ট্রি হিসাবে মিশরের কাছে ছিল না। তাই তারা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ঋণ প্রার্থনা করে মিশর সরকারের পক্ষে নাসের। কিন্তু বিশ্ব ব্যাংক সেই সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন। বস্তুত মধ্যপ্রাচ্যে নাসেরের যে ক্ষমতা বৃদ্ধি, আসওয়ান ড্যাম প্রজেক্ট গ্রহণ এবং তার যে বিভিন্ন
উন্নয়নমূলক ক্রিয়াকলাপ, সর্বোপরি নাসেরের সঙ্গে সোভিয়েত রাশিয়ার হালকা হালকা মিত্রতা, এটাও কিন্তু ইংল্যান্ড খুব ভালো চোখে দেখছিল না। ইংল্যান্ডের থেকেও বেশি এই ব্যাপারটিকে খুব সিরিয়াসলি বা নেগেটিভলি গ্রহণ করেছিল ফ্রান্স এবং আমেরিকা। কাজেই তারা নাসেরের যে ঋণ প্রার্থনা, এই ঋণ প্রার্থনাকে তারা রিফিউজ করে 1956 খ্রিস্টাব্দের 20 জুলাই। যদিও ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করার আগে বিশ্বব্যাংক নাসেরকে বলেছিল বা জানিয়েছিল তারা আসওয়ান বাঁধ প্রকল্পের জন্য মাত্র 70 কোটি পাউন্ড টাকা ঋণ দিতে রাজি। নাসের সেটিতেও রাজি হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট তারা সেই ঋণটিও নাসেরের জন্য প্রদান করেনি। বস্তুত এক প্রকার নাসের বাধ্য হয়ে মিশরের উন্নয়নের স্বার্থে 1956 খ্রিস্টাব্দের 26 জুলাই তিনি সুয়েজ খাল জাতীয়করণ করে। অর্থাৎ সুয়েজ খাল ঠিক এই মিশরের এই জায়গাটাতে, ঠিক মিশরের মাঝখানেই ছিল সুয়েজ খালের অবস্থান। এই অংশটা নাসের জাতীয়করণ করছে 1956 খ্রিস্টাব্দে 1956। অর্থাৎ সুয়েজ খালের জাতীয়করণের অর্থ এতদিন পর্যন্ত সুয়েজ খালের চতুর্পাশে ইংল্যান্ডের মোতায়েন করা সৈন্যবাহিনী রাখা ছিল এবং এই খাল পথ দিয়ে যে সমস্ত জাহাজ ইন্টারন্যাশনাল বাণিজ্য উদ্দেশ্যে যে জাহাজ চলাফেরা করত, তার বড় অংশের মুনাফাটাই কিন্তু পেয়ে যেত ফ্রান্স এবং ইংল্যান্ড ও তাদের সহযোগীরা। বস্তুত নাসের 1956 খ্রিস্টাব্দে এই খাল জাতীয়করণের মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে সুয়েজ খাল থেকে যে অর্থ তারা উপার্জন করবে, সেই অর্থ দিয়েই তারা আসওয়ান ড্যাম প্রজেক্টকে কমপ্লিট করবে এবং আসওয়ান ড্যাম প্রজেক্ট কমপ্লিট হলে আমরা দেখতে পাচ্ছি 8,60,000 হেক্টর জমি মিশরের কৃষিযোগ্য হয়ে উঠবে। মিশর একটি বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র, বাড়বে শিল্প, উন্নতি হবে কৃষি। বস্তুত নাসের 1956 খ্রিস্টাব্দের 26 জুলাই আসওয়ান ড্যাম প্রজেক্টের সাফল্য করবার জন্য তিনি সুয়েজ খালকে জাতীয়করণ করলেন। কিন্তু তার এই জাতীয়করণ নীতিটিকে কিন্তু পাশ্চাত্য শক্তিবর্গ খুব ভালোভাবে গ্রহণ করেনি, যার ফলে তারা নাসেরের বিরুদ্ধে একটা জোট গঠন করেছে এবং সেই জোটে রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া ইসরায়েল নামে একটি দেশ। অর্থাৎ প্যালেস্তাইন ভেঙে ইহুদিদের জনগোষ্ঠীকে নিয়ে যে ইসরায়েল রাষ্ট্র, তারা ছিল এই জোটে। এবং পূর্ব প্ল্যান অনুসারে 1956 খ্রিস্টাব্দের 29 অক্টোবর তারা মিশর আক্রমণ করে এবং এই যুদ্ধে মিশরের শোচনীয়ভাবে পরাজয় ঘটে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 1956 খ্রিস্টাব্দের যুদ্ধের পরে ভারত সরকারের উল্লেখযোগ্য ভূমিকা ছিল মিশরের পক্ষ নেবার জন্য এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কিন্তু নাসেরের হয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে সত্ত্বয়াল করেছিলেন। যদিও এখানে ভারতেরও একটা ইন্টারেস্ট ছিল, কেননা জওহরলাল নেহেরু যে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট সূচনা করেছিল, মিশর ছিল সেই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। বস্তুত 1956 খ্রিস্টাব্দের যে মিশর আক্রমণ ও সুয়েজ খালের জাতীয়করণ, এখানে কিন্তু ভারত সরকারের পক্ষে পণ্ডিত জওহরলাল নেহেরু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মিশরের পক্ষে এবং আন্তর্জাতিক বিচারালয় সেখানেও কিন্তু ভারত মিশরের পক্ষে সত্ত্বয়াল করেছিল। বস্তুত প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুয়েজ সংকট সম্পর্কে প্রাথমিক ধারণা দেবার যে প্রচেষ্টা করেছি, আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী টপিকসে আরও ডিটেলসে গিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে ভালো থেকো, আমার শুভেচ্ছা নিও এবং মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।